সৎমা জয়া চারুকে ঝাঁটা দিয়ে অনেক মারতে থাকে আর চারু অনেক কাঁদতে থাকে। মা শোনো, আমার কথা শোনো, আমার কথাটা তুমি একবার শোনো। দেরি দেরি হবে বলে আমি লালুকে স্নান করানোর পর নিজে একটু স্নানও করিনি। দেখো না মা, আমার পরনের শাড়ি কেমন অর্ধেক ভিজে আছে। আর তাছাড়া অসীম কাকা বাবুর সাথে একটু কথা বলেছি, এছাড়া আমি কোথাও। সৎমা জয়া চারুলতাকে বাড়িতে দেরি করে ফেরার অপরাধে বেধড়ক পেটাতে থাকে। আজ এই মুখ পুরিটাকে মেরে আমার মনের জ্বালা মিটেছে। এই মুখ পুরিটার জন্য আমার মেয়ের ভালো করে বিয়ে পর্যন্ত দিতে পারবো না। মুখ পুরিটা সব কাজ ভালো পারে বলে সবাই ওর সুনাম করে, পড়াচ্ছি ওর সুনাম। ও যে হাত দিয়ে কাজ করে এত সুনাম অর্জন করেছে, আজ আমি ওর সেই দুখানা হাত ভেঙে গুড়িয়ে দেব। এরপর সৎমা জয়া চারুলতাকে আরো আঘাত করতে থাকে। ছাড়ো মা, ছাড়ো, আমার আমার হাতে যে বড্ড লাগছে, আমার হাত দুখানা যে ভেঙে যাবে। মা, আমার হাতে এইভাবে আঘাত করো না। ভাঙু, ভেঙে ফেলতেই তো আঘাত করছি। তখনই চারুলতার সৎ বোন মীরা সেখানে চলে আসে। মা, কি করছো কি? সত্যি সত্যি তো চারুলতার দুখানা হাত এবার ভেঙে যাবে গো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছে। মা মীরা, তোর দেখছি সারুর জন্য দরদ একেবারে উতলে উঠছে। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। তা তোকে কি ভীমরতিতে ধরলো নাকি? তুই হঠাৎ চারুলতার টান টানছিস যে? আহা মা, তুমি না বুঝে কোনো কথা বলো না তো। তুমি যদি ওর হাত দুখানা ভেঙে দাও, তাহলে আর আমাদের কাজ করেও কি করে খাওয়াবে বলো তো? তখন তো আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। এমনকি তোমাকেও তো রোজ লালুকে স্নান করাতে নদীতেও যেতে হবে, তাই না? আর রান্না বান্নার কথা তো বাদই দিলাম, সে খেয়াল আছে তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। ওকে এমন ভাবে চাপা মার দিতে হবে যেন লাঠি না ভাঙে আবার সাপও মরে। শোন সারু, আজকের মতো তোকে এখন আমি ছেড়ে দিলাম। শোন, ফের যদি আমার কথার অবাধ্য হয়েছিস তুই আর বাড়ির বাইরে গিয়ে সময় এভাবে কাটিয়েছিস, তাহলে সেদিন আবার দেখাবো কত ধানে কত চাল। এবার যা, বাকি যে কাজগুলো আছে সেরে নে বলছি। এরপর চারুলতার সৎমা জয়া আর সৎবোন মীরা তাদের ঘরে চলে যায় আর চারু উঠানে লুটিয়ে পড়ে আর কাঁদতে থাকে। এই ব্যথা, এই ব্যথাযুক্ত হাতে আমি কি করে কাজ করব? কিন্তু না, আমার থেমে থাকলে তো চলবে না, আমাকে তো কাজ করতেই হবে, না হলে এই ব্যথাযুক্ত হাতে আবার ব্যথা পেতে হবে। মা তো আমায় ছেড়ে দেবে না। যাই, তার যে বড় এই ব্যথাওয়ালা হাত দুজোড়া নিয়ে বাড়ির সব কাজ সেরে ফেলি। এরপর চারু তার আঘাতপ্রাপ্ত শরীর ও হাত দুজোড়া নিয়ে বাড়ির সব কাজ মুখ বুজে করে নেয়। রাতে সে শোবার ঘরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যাওয়া মাত্রই এক গভীর নিদ্রায় হারিয়ে যায়। পরদিন সকাল হতে শুরু হয়ে যায় আর সে রোজকের মতো কাজও শুরু করে। লালু, তোকে স্নান করে নিয়ে আসি, চল। চল চল লালু, অনেক হয়েছে স্নান করা, শিগগিরই বাড়িতে ফিরতে হবে তো, নইলে আবার আমার পিটুনি খেতে হবে। তুই আমার জন্য মায়ের কাছে পিটুনি খেয়েছিস কাল? বা আমার বড্ড খারাপ লেগেছিল রে। মনে হচ্ছিল তোর ওই সৎ মাকে আমার এই শিং দুখানা দিয়ে গুঁতো মেরে দি। না না লালু, এসব কথা মুখেও আনতে হয় না, সে তো আমাদের গুরুজন, তাই না? আর তাই আমাকে আঘাত করতেই পারে, আমরা কি সেটা করতে পারি বল? কিন্তু তোকে পড়ে পড়ে মার খেতে দেখতে আমার বড্ড যে কষ্ট হয় রে চারু। এখন কথা বাদ দিয়ে চল না, শিগগিরই বাড়ি চল, নইলে আজও মার খেতে হবে, বুঝলি তো? এরপর তাড়াতাড়ি করে চারু তার লালুকে নিয়ে বাড়িতে ফেরে। বাড়ির কাজ সেরে চারুলতা তার বোন মীরার জন্য জামা সেলাই করতে বসে। হাতের ব্যথাটা আজ আরো বেড়েছে মনে হচ্ছে, কিন্তু বোনের জামাটা আজকের মধ্যে আমাকে সেলাই করে দিতেই হবে, নয়তো মার বোন মিলে আবার আবার আমায় বকাবকি করবে। কিছুক্ষণ পর এই তো জামা সেলাই করা হয়ে গেছে। বাহ, কি সুন্দর লাগছে জামাটা। যাই,
বোনকে দিয়ে আসি। নে বোন, তোর জামাটি আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি, পরে দেখ কেমন হলো। বা, দেখেই তো বোঝা যাচ্ছে জামাটি খুব সুন্দর হয়েছে রে। আসলে এদিক দিয়ে তোর হাতের কোনো তারিফ না করলেই নয়। তুই সত্যি খুব সুন্দর করে জামা বানাতে পারিস। এরকম করেই যেন সারা জীবন জামা বানাতে পারিস। তোকে দিয়েই আমি আমার সারা জীবনে জামা কাপড় বানিয়ে নেব, বুঝলি তো? ঠিক আছে বোন, যতদিন আমার এই দুখানা হাত ভালো থাকবে ততদিন তোকে আমি নানা নকশার জামা কাপড় নিজে হাতে সেলাই করে বানিয়ে দেব ক্ষণ। আচ্ছা আচ্ছা, বেশ, এখন যা তো, নিজের কাজ কর গিয়ে। যাচ্ছি বোন, কিন্তু সেদিন তুই আমার থেকে যে জামাটি নিয়েছিলি ওটা আমায় দিবি? জামাটা আমার বড্ড শখের রে, ওটা বাবা এনে দিয়েছিল তো, তাই আর কি। কি, তুই আমাকে জামা দিয়ে আবার ফেরত চাইছিস? তোর তো সাহস মন্দ নয়, তোর জামা আমি তোকে ফেরত দেব না। জামাটা আমার খুব পছন্দ হয়েছে, একদিন পরেছি মাত্র, আর আমার আলমারিতে তুলে রেখেছি, আবার পরবো বলে ওইটা। কিন্তু কি কিন্তু কিন্তু করছিস তুই? মীরা তো বললো ওই জামাটা তোকে আর ফেরত দেবে না, তারপর তুই আবার এখানে দাঁড়িয়ে আসিস। যা যা এখান থেকে বলছি। চারু চোখ মুখ ভর্তি অসহায়ত্ব নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকে। কিছুদিন পর চারুর বাবা বাণিজ্য সেরে বাড়িতে ফিরে আসে। মা সারু, মীরা, কোথায় তোরা? দেখ দেখ, তোদের বাবা বাড়িতে ফিরে এসেছে রে মা। বাবা, তুমি বাড়িতে ফিরেছো? ও মা, তোমার হাতে কতগুলো ব্যাগপত্র, আমার জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু নিয়ে এসেছো। হ্যাঁ রে মা, তোর জন্য, সারুলতার জন্য, তোর মার জন্য, সবার জন্যই আমি জামা কাপড় আরো অনেক কিছু এনেছি। এবারের বাণিজ্য যে বেশ ভালো হয়েছে রে মা। বাবা বাবা, বাণিজ্য ভালো হয়েছে, বেশ ভালো কথা। তাই বলে গোষ্ঠী শুদ্ধ মানুষের জন্য খরচা করতে হবে নাকি? গোষ্ঠী শুদ্ধ মানুষের জন্য খরচ করলাম কোথায় বউ? আমার মাত্র দুখানা মেয়ে, তাদের জন্য কিছু কিনে আনবো না, খালি হাতে আসবো? তাই আবার হয় নাকি গো? তা আমার বড় মেয়ে সারুলতা কোথায়? তাকে তো দেখছি না কোথাও। তখনই চারুলতা লালুকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। বাবা, বাবা এসেছে মনে হচ্ছে। ওই তো, কতদিন বাদে বাবার মুখখানা দেখতে পাচ্ছি, কিন্তু কাছে যাবার সাহস তো নেই। মা যদি কিছু বলে? এই তো সারুলতা মা, এদিকে আয় মা, দূরে দাঁড়িয়ে আসিস কেন? এই তো বাবা, কেমন আছো তুমি? তোমার শরীর ভালো আছে তো বাবা? আগের চেয়ে অনেকটা রোগা হয়ে গেছে মনে হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করনি নাকি? না রে মা, শরীর আমার ঠিকই আছে। বাণিজ্য করতে গেলে এদিকে ওদিকে কত ছুটাছুটি করতে হয়, তাই তো শরীরটা একটু সেবে গেছে আর কি। তুই অত চিন্তা করিস না মা। দেখো দেখো জয়া, দেখো, তোমরা কেউ কিন্তু আমার শরীরের খোঁজ নাওনি। এতদিন বাদে বাড়িতে ফিরে এসেছি, কোথায় আমি কেমন আছি জানতে চাইবা, তা না তোমরা পড়ে রইলে আমি কি এনেছি কি না এনেছি সেগুলো নিয়ে। আর আমার মেয়ে সারুলতাকে দেখো, সবার আগে তার বাবার শরীরের দিকে নজর। এসব তো আর মানুষের আকর্ষণ পাওয়ার কৌশল বাবা। ও খুব ভালো করে জানে কাকে কোন কথা বলে কাকে ঘায়াল করতে হয়, আর আমরা ওসব কিছু জানি না তো, তাই আর কি। মামিরা, তোমরা সারাদিন সারুলতার সাথে থাকো, তবুও সারুলতাকে বুঝতে পারলে না। সারুলতা সে ধরনের মেয়েই না। সারুলতাকে আমি খুব ভালো করে বুঝি। ও যে ওর মায়ের আরেকটা রূপ। ওর মা ঠিক ওর মতনই ছিল। বাবার মুখে মায়ের কথা বলতেই চারুলতার চোখে জল চলে আসে। কি মা সারুলতা, তোর চোখে জল কেন? মায়ের কথা মনে পড়লো বুঝি? আচ্ছা আচ্ছা, বেশ, মন খারাপ করিস না মা। আমি আর তোর মায়ের কথা বলে তোকে কষ্ট দেব না। তার চেয়ে বড় এটা ধর, দেখ তোর জন্য আমি একটা নতুন শাড়ি এনেছি রে মা। এখন তুই বড় হয়ে গেছিস, শাড়ি পরতেও শুরু করেছিস, তাই একখানা শাড়ি পছন্দ হলো আর তোর জন্য নিয়ে এলাম রে মা। এটা পরলে তোকে বেশ সুন্দর লাগবে রে মা। দাও দাও, চারুলতাকে তুমি শাড়ি চুড়ি জামা কাপড় যা খুশি দিয়ে দাও। ওগুলো তো আমি আর আমার মেয়ে আত্মসাৎ করে নেবই। আর তাই শুধু শুধু এখন তোমার সাথে কথা না বাড়ানোই ভালো হবে।
না না বাবা, আমার শাড়ি জামা কিচ্ছু চাই না। আমার যে শাড়ি আছে তাতেই আমার চলে যাবে আরো অনেকগুলো দিন। তুমি বরং এটা মাকে আর বোনকেই দাও। এরপর চারু সেখান থেকে চলে যায়। এটা কি হলো? এতদিন বাদে মেয়েটার কাছে একটা উপহার দিলাম, আর সেটা না নিয়ে মেয়েটা আমার চলে গেল। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ থাকবে শুনি? বাড়িতে ফিরেই তোমার নানা কারণ খুঁজে বেড়ানো। এসব বন্ধ করো তো। আমার জন্য কি এনেছো সেটাই আগে দাও, তারপর ঘরের চলক্ষণ। এরপর চারুর বাবা জয়া এবং মীরাকে তাদের জিনিসপত্র দিয়ে তারপর সে ঘরে চলে যায়। পরদিন শোন চারু, আমি আর মীরা একটু বাইরে বেড়াতে যাচ্ছি। তুই কাজকর্ম সেরে তোর বাবাকে ঠিক সময় মতো খেতে দিস, কেমন? ঠিক আছে মা। জয়া এবং মীরা বেরিয়ে যায়। চারুর বাবা উঠানের এক পাশে বসে থাকে। তখনই সেখানে ঘটক মশাই আসে। বাহ, এ যে আমার পরম সৌভাগ্য। আজকে যোগু দাদা বাড়িতে আছেন যে। আরে ঘটক মশাই যে, আসুন আসুন, বসুন। তারপর বলুন, কি খবর আপনার? খবর তো আমার ভালোই। আপনাকে দেখে আরো ভালো লাগছে। আপনার দেখাই তো পাওয়া যায় না। যখন আসি শুনি আপনি বাণিজ্যের কাজে বাইরে বেরিয়ে গেছেন। তার মানে আপনার আমার বাড়িতে মাঝে মাঝে আসা হচ্ছে মনে হচ্ছে। তা আমার মেয়ে চারুলতার বিয়ের ব্যাপারে ওর মা কোনো খোঁজ দিয়েছে নিশ্চয়? আসলে মেয়েটা তো বড় হয়ে গেল, বিয়ে দিয়ে পরের ঘরে পাঠানোর সময়ও এসেছে। আমি তো ওর বিয়ে নিয়ে ভাবার সময়ই পাচ্ছি না। কিন্তু যাক, ওর মায়ের এই চিন্তাটা হয়েছে। সৎমা হলেও তো মা। কি আর বলবো যোগুদা, আপনার স্ত্রী আপনার বড় মেয়ে চারুলতার জন্য নয়, বরং তার ছোট মেয়ে মীরার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে। কি? এটা কেমন কথা? বাড়িতে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ের সম্বন্ধে কেউ আগে খোঁজে নাকি? সে কথা সে কথা আপনার স্ত্রীকে কে বোঝাবে বলুন তো? আমি বোঝাতে গিয়ে উল্টো আরো জারি খেয়েছি। উনি তো আমায় বলেছেন আপনার মেয়ে চারুলতার বিয়ের কোনো সম্বন্ধ নিয়ে আমি যেন এই বাড়িতে না ঢুকি। আপনি আপনি কোনো চিন্তা করবেন না, সেসব আমি বুঝে নেব। আপনি আমার বড় মেয়ে চারুলতার জন্যই সম্বন্ধ খুঁজুন। সম্বন্ধ কি খুঁজবো দাদা? আমার হাতে ভালো ভালো সম্বন্ধ আছে আপনার মেয়ে চারুলতার জন্য। এমনকি গায়ের মোড়ল বাড়ির ছেলের জন্য আপনার মেয়ে চারুর সম্বন্ধ এসেছে আমার কাছে। তাই নাকি? এ তো বেশ ভালো প্রস্তাব। মোড়ল বাড়ির বউ হওয়া কি চারটেখানি কথা নাকি? তাহলে মোড়ল কর্তা আর মোড়ল গিন্নিকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি মেয়ে দেখানোর ব্যবস্থা করে রাখবো। বেশ বেশ, তাহলে আমি মোড়ল কর্তার সাথে কথা বলে দিনক্ষণ ঠিক করে আপনাকে জানিয়ে দেবো ক্ষণ। এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায়। বন্ধুরা, চারুলতার বাবা কি সৎ মায়ের বিরুদ্ধে গিয়ে তার মেয়ে চারুলতাকে ভালো ঘরে বিয়ে দিতে পারবে, নাকি চারুলতাকে সারা জীবন তার সৎ মায়ের কাছেই অত্যাচারিত হতে হবে? সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।